ভাবো তো কেমন হয় যদি এমন একটি ঝর্ণা থাকে যার পানি পান করলে যে কেউ হয়ে যেতে পারে অমর। আজকে আমরা এমন একটি মুভির গল্প নিয়ে হাজির হয়েছি যেখানে আমরা এই অমরত্ব লাভের ঝর্ণা খুঁজে বের করার একটা অসাধারণ গল্প দেখতে পারবো। তোমরা যারা যারা টেডার হান অথবা অ্যাডভেঞ্চার মুভি পছন্দ করো তারা এই মুভির এক্সপ্লেনেশন দেখে অনেক মজা পাবা। তো চলো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় থাইল্যান্ডের একটা দৃশ্য দেখিয়ে। সেখানে আমরা সিনেমার প্রধান চরিত্র ম্যাক্সকে দেখতে পাই, যাকে একদল মাফিয়া ধাওয়া করছে আর সে বাইকে করে পালানোর চেষ্টা করছে। আসলে ম্যাক্স একটি মহামূল্যবান প্রাচীন পেন্টিং চুরি করে পালাচ্ছিল আর মাফিয়ারা সে পেন্টিং এর জন্য তাকে তাড়া করছে। এক পর্যায়ে ম্যাক্স কৌশলে মাফিয়াদের বোকা বানিয়ে পালিয়ে যায় এবং একটি ট্রেনে উঠে পড়ে। ট্রেনে ওঠার পর ক্লান্তির কারণে সে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে। এরপর আচমকা তার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে এজমা নামের একটি মেয়ে তার সামনেই বসে আছে। মেয়েটি তাকে পেন্টিংটি ফিরিয়ে দিতে বলে, তবে ম্যাক্স রাজি না হলে হঠাৎ পেছন থেকে এজমার একটি সহযোগী এসে দড়ি দিয়ে গলা চিপে ধরে। তখন ম্যাক্স কৌশলে সবাইকে পরাজিত করে ট্রেন থেকে পালিয়ে যায়। এরপর সে তার বন্ধু রসুকে ফোন দিয়ে পুরো ঘটনা খুলে বলে। রসু তাকে জানায় 2 কিলোমিটার দূরে একটা বাস স্টপ আছে, সেখান দিয়ে সে নিরাপদ এলাকা ছেড়ে যেতে পারবে। এরপর সিন লন্ডনের দিকে শিফট হয়। সেখানে আমরা ম্যাক্সের বোন লিসাকে দেখতে পাই। লিসা মিউজিয়াম অফ লন্ডনে কাজ করে। সে সেখানকার সকল পেন্টিং এর দেখাশোনা করে আর ভিজিটরদের গাইড করে। বর্তমানে সে তার ব্যক্তিগত জীবনে কিছু সমস্যায় আছে। আসলে তার স্বামী অন্য একটি মেয়ের সঙ্গে পরকীয়া করতে গিয়ে সে ধরে ফেলে। এখন তাদের ডিভোর্সের বিষয়ে কথা চলছে আর তাদের একটি ছেলে আছে। ফলে সে ভবিষ্যতে কার সাথে থাকবে সেটা নিয়ে আদালতে মামলা চলছে। পরের দিন সকালে লিসা যখন মিউজিয়ামে যায় দেখে সেখানে তার ভাই ম্যাক্স এসেছে। অনেকদিন পর সে ম্যাক্সকে দেখে অনেক বেশি অবাক হয়। ভাইকে দেখে লিসা বেশ আবেগাগ্রত হয়ে পড়ে। আর এখানে ম্যাক্সের একটি বিশেষ দক্ষতা ছিল, সে খুব সহজে কথার জালে যে কেউ কাউকে ভোলাতে পারত। সেই ক্ষমতাটাই লিসার উপরে ব্যবহার করে। সে লিসার সঙ্গে কথা বলার সময় মিউজিয়ামে হেড অফ ক্রাইস্ট নামে একটি পেন্টিং চুরি করে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু তৎক্ষণে লিসা সেটা বুঝে যায়। সে ম্যাক্সকে পেন্টিংটা ফিরিয়ে দিতে বলে, কিন্তু এরই মাঝে মিউজিয়াম থেকে পেন্টিংটি চুরি হওয়ার খবর জানাজানি হয়ে গেলে সেখানকার সিকিউরিটি গার্ড ম্যাক্সের পেছনে লাগে। এখন লিসা যেহেতু ম্যাক্সেরই বোন, তাই এখানে সেও ফেসে যেতে পারে। তাই ম্যাক্স তার বোনকে গাড়িতে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। এভাবেই কিছুক্ষণ চেজিং করার পর সিকিউরিটি গার্ডের হাত থেকে বাঁচার জন্য ম্যাক্স একটি ট্রাকের মধ্যে ঢুকে নিজেকে লুকিয়ে ফেলে। আসলে তার অন্যান্য লোকজন আগে থেকে সবকিছু ঠিকঠাক করে রেখেছিল। গাড়ির ভেতরে আমরা ম্যাক্সের দুইজন সহকারী ফেডডিক আর মারিয়াকে দেখি। ম্যাক্স ফেডডিককে পেন্টিংটা দিয়ে ভালোভাবে স্ক্যাম করে দেখতে বলে সেখানে কোনো ক্লু আছে কিনা। ম্যাক্সের এই সকল কর্মকাণ্ড দেখে লিসা অবাক হয়ে দেখতে থাকে। সে কিছুই বুঝতে পারছিল না যে ম্যাক্স এই সকল কাজ কেন করছে। ফেডডিক পেন্টিংটা ভালোভাবে পরীক্ষা করে জানায় সেখানে কোনো ক্লু নেই, অর্থাৎ এই পেন্টিংটা হয়তো বা নকল ছিল। এই সকল কর্মকাণ্ড দেখে মিসা কোনো প্রশ্ন করবে তার ভাইকে, তখনই ম্যাক্স তাকে অজ্ঞান করে একটি নিরাপদ স্থানে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। জ্ঞান ফেরার পর লিসা যখন মিউজিয়ামে যায় তখন পেন্টিংটা আগের জায়গায় দেখে অবাক হয়ে যায়, কিন্তু সেখানে পুলিশ অফিসার জামাল এসে নিসাকে অনেক জিজ্ঞাসাবাদ করে। কিন্তু এই কাজের সঙ্গে যেহেতু তার কোনো সম্পর্কিত ছিল না, তাই তাকে সে অ্যাড্রেস করে না। তবে আপাতত তাকে চাকরি থেকে অব্যাহত করে রাখা হয়। অন্যদিকে আদালতে লিসার চাকরি না থাকার কারণে তার স্বামীকে তার সন্তানের দায়িত্ব দেওয়া হয়। এটা শোনার পর লিসা তার ভাইয়ের উপর খুব রেগে যায়। এরপর ম্যাক্সের সঙ্গে দেখা করার জন্য তার গোপন স্থানে যায়। সে ম্যাক্সের উপর বেশ রেগেছিল, কারণ তার জন্যই সে চাকরি হারিয়েছে আর এখন সন্তানকেও হারাতে যাচ্ছে। লিসা তখন ম্যাক্সের কাছে পেন্টিং চুরি করার কারণ জানতে চায়। তখন প্রথমে ম্যাক্স তাকে জানাতে না চাইলেও তার জোরাজোরিতে ম্যাক্স তাকে জানায় আসলে সে ফাউন্টেন অফ ইউথ খুঁজছে। এই ফাউন্টেন ইউথ হচ্ছে এমন একটি ঝর্ণা যার পানি পান করলে সব ধরনের রোগ সেরে যায় এবং মানুষ আজীবনের জন্য অমরত্ব লাভ করে। এই কারণে সে পেন্টিংটা চুরি করেছিল। সেখানে লিসা ম্যাক্সের সঙ্গে আরো 3জনকে দেখতে পাই, যাদের মধ্যে 2জনকে তো আমরা আগে দেখেছিলাম, যারা কিনা যে কোনো ধরনের পেন্টিং ডিকোড করতে পারত। তবে তাদের এই পুরো অভিযানের স্পন্সর ছিল মার্কো নামের একজন ধনী ব্যবসায়ী। আসলে মার্কো এতটাই ধনী ছিল যে সে চাইলে লন্ডনের মতো একটা শহরকে কিনে ফেলতে পারত, কিন্তু সে ক্যান্সারে আক্রান্ত ছিল। তাই সে ফাউন্টেন অফ ইউথ পাওয়ার আশায় ম্যাক্সকে অর্থ দিয়ে সাহায্য করছিল, যেন সে ঝর্ণাটি খুঁজে পাওয়ার পর পানি পান করে সে সুস্থ হয়ে যেতে পারে এবং যদি সম্ভব হয় তাহলে অমরত্বও লাভ করতে পারে। মার্কো লিসাকে প্রস্তাব দেয় যে সে চাইলেই তাদের সঙ্গে কাজ করতে পারে। আসলে লিসা আর ম্যাক্সের বাবাও ছিল একজন প্রত্নতান্ত্রিক, তিনিও তার জীবনে অনেক আবিষ্কার করেছে। তাই তাদের দুজনেরই এরকম পুরনো আশ্চর্য জিনিস খোঁজার খুব শখ ছিল। মার্কোর এরকম প্রস্তাব লিসা তখন সাথে সাথে প্রত্যাখ্যান করে দেয়। সে বলতে থাকে আমি কখনোই চোরেদের সঙ্গে কাজ করব না। মার্কো তখন বলে তুমি যদি আমাদের সঙ্গে কাজ করো তাহলে আমি যেভাবে হোক তোমার ছেলেকে তোমার কাছে ফেরত এনে দেবো। এখন ছেলের কথা শুনে শেষমেশ লিসা তাদের কথাতে রাজি হয়ে যায়। লিসা জিজ্ঞেস করে আমরা কিভাবে ফাউন্টেন অফ ইউথ খুঁজে পাবো। ম্যাক্স উত্তরে বলে ফাউন্টেন অফ ইউথ যাতে কেউ অপব্যবহার না করতে পারে সেজন্য 900 বছর আগে প্রোটেক্টন পার্ক নামে একটা সংগঠন গড়ে উঠেছিল। তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে পৃথিবীর কাছ থেকে ফাউন্টেন অফ ইউথের রক্ষা করে আসছে। ম্যাক্স আরো জানায় ফাউন্টেন অফ ইউথ খুঁজে পাওয়ার গোপন রহস্য তারা প্রাচীন 6টি পেন্টিং এর মধ্যে লুকিয়ে রেখেছে। এই 6টি পেন্টিং এ ফাউন্টেন অফ ইউথের গোপন ক্লু আছে, যে সবগুলো ক্লু
ক্লু মিলাতে পারবে সেই পাবে ফাউন্টেন অফ ইউথ। ইতিমধ্যে তারা অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ আফ্রিকা, ভিয়েতনাম এবং থাইল্যান্ড থেকে 5টি পেন্টিং খুঁজে পেয়েছে। অর্থাৎ আমরা ছবির শুরুতেই যে পেন্টিংটি চুরি করে পালাতে দেখেছিলাম সেটার মধ্যেও ফাউন্টেন অফ ইউথের একটা গোপন ক্লু লুকিয়েছিল। এখন পর্যন্ত তারা প্রতিটি পেন্টিং এ কোনো না কোনো ক্লু খুঁজে পেয়েছে, কিন্তু লন্ডন থেকে যে পেন্টিংটি চুরি করা হয়েছিল সেটিতে কোনো ক্লু ছিল না। এই বিষয়টা তাদের দুশ্চিন্তায় ফেলে দেয়। সব পেন্টিং এ কোনো না কোনো ক্লু ছিল, কিন্তু এটাই তারা এখন পর্যন্ত কোনো ক্লু খুঁজে পায়নি। তখন লিসা বলে ওঠে আসলে ওই পেন্টিংটা ছিল একটি রেপ্লিকা। পেন্টিংটি করেছিল বিখ্যাত র্যাম্বার্ট ডনাস, তবে তিনি আসল পেন্টিংটি করার পর সেটা চুরি হয়ে গিয়েছিল, তাই মিউজিয়ামে রেপ্লিকাটি রাখা হয়েছে। বোনের এই কথাই ম্যাক্স বুঝতে পারে যে এই কারণেই ওই পেন্টিং থেকে কোনো ক্লু খুঁজে পাওয়া যায়নি। এভাবে সন্ধ্যার দিকে ম্যাক্স পেন্টিংটা খোঁজার জন্য বইপত্র ঘাটাঘাটি শুরু করে দেয়। ঠিক সেই সময় সেখানে অ্যাজমা উপস্থিত হয়। তাকে দেখে ম্যাক্স বলে তুমি তাহলে আমার পিছু এখনো ছাড়োনি, থাইল্যান্ড থেকে এখান পর্যন্ত চলে এসেছো। অ্যাজমা উত্তরে বলে তুমি ফাউন্টেন অফ ইউথ খোঁজা বন্ধ করো, এটা শুধু মানুষকে অমর করে না, বরং ভুল মানুষের হাতে পড়লে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর এটা রক্ষা করার জন্য প্রয়োজনে আমি আমার জীবনও দিয়ে দিতে পারবো। অ্যাজমার মুখে এই সকল কথা শুনে ম্যাক্স অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কার হয়ে কাজ করো আর তুমি এটাকে কেন রক্ষা করতে চাও? অ্যাজমা বলে আমি প্রোটেক্টর পার্কের একজন সদস্য, তাই তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, তুমি এটা খোঁজা বাদ দাও, নয়তো তোমার জীবন নিতে আমি একবারও ভাববো না। এই বলে সে সেখান থেকে চলে যায়। তবে স্বাভাবিকভাবে ম্যাক্স তার কথায় কান দেয় না। এরই মাঝে সে 6 নম্বর পেন্টিংটির খোঁজ পেয়ে যায়। 1905 সালে লুসিডোনিয়া জাহাজে করে একদল চোর সেই পেন্টিংটি চুরি করে স্পেনে নিয়ে যাচ্ছিল। তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল এবং জার্মান সৈন্যরা সেই জাহাজটিকে আক্রমণ করে সে জাহাজটিকে ডুবিয়ে দেয়। তখন থেকে জাহাজটি উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে রয়েছে। এরপর ম্যাক্স তার পুরো দল নিয়ে আটলান্টিকের উদ্দেশ্যে রওনা দেয়। তারা জাহাজটিকে অনেকগুলো গ্যাস বেলুন লাগিয়ে সেটাকে পানির উপর তুলতে সক্ষম হয় এবং ম্যাক্স আর লিসা সে পেন্টিংটিকে খোঁজা শুরু করে। সেখানে তারা বহু পুরাতন প্রত্নতান্ত্রিক সামগ্রিক দামি অলংকার খুঁজে পায়। সবশেষে জাহাজের স্টোর রুমে সেই পেন্টিংটিও খুঁজে পেয়ে যায়। পেন্টিংটি খুঁজে ম্যাক্স আর লিসা বেশ খুশি হয়। এভাবেই তারা পেন্টিংটিকে নিয়ে যখন বাইরে বেরোতে যাবে ঠিক সেই সময় অ্যাজমা তার পুরো টিম নিয়ে সেখানে হাজির হয়। সে ম্যাক্সের কাছে পেন্টিংটি চাইলে ম্যাক্স সেটা দিতে অস্বীকৃতি জানায়। তখন সেখানে একটা দুর্দান্ত লড়াই শুরু হয়, তবে অ্যাজমার দল কিছুতেই ম্যাক্সের সঙ্গে পেরে উঠতে পারছিল না। এভাবেই গোলাগুলির এক পর্যায়ে গুলি গিয়ে কয়েকটা গ্যাস বেলুনে লাগে আর তখন জাহাজটি ধীরে ধীরে ডুবতে শুরু করে। সেই সুযোগে ম্যাক্স আর লিসা সেখান থেকে পালিয়ে যায়, আর এবারও তারা দুজনে অ্যাজমার হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর ম্যাক্স 6টি পেন্টিং একসাথে স্ক্যাম করলে একটি ল্যাটিন ভাষায় কোড ভেসে ওঠে উইকেট। কোডটি ডিকোড করার পর ম্যাক্স আবিষ্কার করে এখানে আসলে ইতিহাসের কুখ্যাত উইকেট বাইবেলের নাম দেওয়া আছে। এই বাইবেলটিকে কুখ্যাত বলা হয় কারণ বাইবেলের 10 আদেশের মধ্যে সবচেয়ে পবিত্র লাইনে একটি ঘটে যায় ভয়ঙ্কর এক ভূত, যেখানে লেখা থাকার কথা ছিল ডো শুড নট কারিনটাল 3, অর্থাৎ তুমি ব্যভিচার করিবে না। সেখানে ভুলবশত নট শব্দটি বাদ পড়ে ছাপা হয় ডো শুড কারিনটাল 3, অর্থাৎ তুমি ব্যভিচার করিবে। এই শব্দটি বাদ যাওয়ায় আদর্শে সে পবিত্রতা ভেঙে যায় আর ঈশ্বরের বাণী হয়ে ওঠে পাপের পরচনা। এই মারাত্মক ত্রুটির ফলে চারিদিকে শুরু হয় প্রবল উত্তেজনা ও ক্ষোভ। অবশেষে বাইবেলের সব কপি বাজেয়াপ্ত করা হয় এবং এটি ইতিহাসে জায়গা করে নেয় এক ভুলের ভয়ঙ্কর নিদর্শন হিসেবে। এই বাইবেলটির মূল কপি বর্তমানে অস্ট্রেলিয়ার জাতীয় মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। তার মানে ফাউন্ডেশন অফ ইউথের পরবর্তী সংকেত তাহলে উইকেট বাইবেলে আছে। তবে সেখানে পুলিশ অফিসার জামাল তার পুরো টিম নিয়ে সেখানে চলে আসে এবং তাদের সবাইকে আত্মসমর্পণ করতে বলে আর সেই পেন্টিং গুলো ফিরিয়ে দিতে বলে। তবে তখনই এক প্রকার কাকতালীয় ভাবে সেখানে উপস্থিত হয় থাইল্যান্ডের সেই মাফিয়া, যাকে আমরা ছবির শুরুতেই ম্যাক্সকে পিছু করতে দেখছিলাম। তখন তারাও সেখানে এসে উপস্থিত হয় এবং পুলিশ অফিসার সহ সবাইকে বন্দুকের সামনে ফেলে ম্যাক্সকে সব পেন্টিং গুলো ফেরত দিতে বলে। ম্যাক্স তখন বলে আমি তোমাদেরকে সকল পেন্টিং গুলো ফেরত দিয়ে দেবো, কিন্তু তার আগে আমার সকল সদস্যকে তোমার এখান থেকে মুক্ত করতে হবে। তখন মাফিয়ার সর্দার লিসা সহ সবাইকে মুক্ত করে দেয় এবং সেই সময় পেন্টিং দেওয়ার ছলে ম্যাক্স অনেক জোরে মিউজিক বাজিয়ে দেয় আর আচমকা এত জোরে মিউজিক বাজার কারণে তারা সবাই কিছুটা বিভ্রান্ত হয়ে যায়। আর সেই সুযোগে পুলিশ অফিসার জামাল এক এক করে ধরতে শুরু করে আর এই সুযোগ পেয়ে ম্যাক্স সেখান থেকে পালিয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় লিসা তার ছেলের মিউজিক ক্লাসে আসছে। লিসার ছেলে ডেভিডের মিউজিকের প্রতি অনেক ঝোঁক ছিল, সে অসাধারণ ভাবে মিউজিক বাজাতে পারত। ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় ম্যাক্স এবং লিসাকে তাদের পরবর্তী মিশন সম্পর্কে জানায়। উইকেট বাইবেলের সূত্র উদ্ধারে এইবার তাদের যেতে হবে অস্ট্রেলিয়ায়। এরপর আমরা দেখি তারা সবাই একসাথে মাইক্রোর প্রাইভেট প্লেনে করে সবাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এখানে ম্যাক্স তার ভাগ্নে ডেভিডকে এই অ্যাডভেঞ্চারে সাথে করে নিয়ে আসে। এভাবেই তারা পৌঁছে যায় অস্ট্রেলিয়ার ফেনায়। সেখানে পৌঁছেই তারা সেই উইকেট বাইবেলটি স্ক্যান করতে থাকে যদি বাইবেলের মধ্যে কোনো সংকেত বা তথ্য লুকানো থাকে। এদিকে ডেভিড আর মার্কো রেস্টুরেন্টে বসে ম্যাক্সদের জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে অ্যাজমা ম্যাক্সের খোঁজে তার পুরো টিম নিয়ে লাইব্রেরিতে হাজির হয়। এভাবে ম্যাক্স আচমকা অ্যাজমাকে দেখে অবাক হয়, তবে তখন সে আবারও তার পুরনো কৌশল ব্যবহার করে। সে কথার মাধ্যমে অ্যাজমাকে বোকা বানানোর চেষ্টা করে, কিন্তু অ্যাজমা এবার তার কোনো ফাঁদে পা দেয় না। সে ম্যাক্সকে সাফ সাফ জানিয়ে দেয় অনেক হয়েছে, এবার তার সবকিছু থামাতে হবে। কিন্তু
ম্যাক্সও হাল ছাড়ার পাত্র নয়। সে অ্যাজমাকে জানায় অমরত্ব সে ঝর্ণার জন্য আমি সবকিছুই ত্যাগ করেছি, আমার নিজের জীবন পর্যন্ত বাজি রেখেছি, এক মুহূর্তের জন্য আমি পিছু হাঁটিনি, সুতরাং তুমি ভাবো কিভাবে আমি সব ছেড়ে দেব? এটা কখনোই সম্ভব নয়। অ্যাজমা তখন বুঝতে পারে সে কোনোভাবে এরকম ম্যাক্সকে আটকাতে পারবে না, তাই সে ম্যাক্সকে থামানোর জন্য তার উপর আক্রমণ করে দেয়। কিন্তু ম্যাক্স ছিল খুবই চালাক, সে এইবারও একে একে অ্যাজমার সব লোকদেরকে ধরাশয় করে ফেলে। তখন অ্যাজমা ম্যাক্সকে ধরার জন্য পেছন থেকে একটা দড়ি নিয়ে তার গলা চিপে ধরে। তখন ম্যাক্স কৌশলে সেই দড়িটা দিয়ে অ্যাজমার পায়ে বেঁধে তাকে ঝুলিয়ে দেয়। এরপর সে তাড়াতাড়ি টিমের কাছে ফেরত এসে তাদেরকে যত দ্রুত সম্ভব স্ক্যাম করতে বলে। তবে বাইবেলটি অনেক বড় হয়, প্রতিটি স্ক্যাম করতে অনেক সময় লাগছিল, কিন্তু পরিস্থিতি অনুযায়ী তাদের হাতে এত সময় নেই। তখন সোফিয়া ওখানকার কর্তকরণ্য লাইব্রেরির মুখে স্প্রে করে তাকে অজ্ঞান করে নেয়। এরপর তারা পালানোর জন্য লাইব্রেরির নিচে একটা গোপন টানেল খুঁজে পায়, কিন্তু টানেলের মুখ খোলার জন্য তাদের হাতে পর্যাপ্ত পরিমাণে সময় ছিল না, তাই তারা টানেলের মুখে ডাইনামিক রেখে সেটা ব্লাস্ট করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে রেস্টুরেন্টে থাকা মার্কো এই খবর পেয়ে ডেভিডকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তবে তারা যখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাবে তখন বাইরে থাকা অ্যাজমার লোকেরা তাকে আক্রমণ করে বসে, কিন্তু মার্কো ছিল একজন ধুরন্ধর ব্যক্তি। সে অসুস্থ থাকার পরেও অ্যাজমার সব লোকদের মেরে ডেভিডকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপর তারা পুরো বাইবেলটিকে স্ক্যাম করে বাইবেলটির গায়ে কিছু অক্ষর দেখতে পায়, কিন্তু তারা কোনো মতে সংখ্যাগুলোর রহস্য ভেদ করতে পারছিল না। তারা সবাই একা একা যে যার মতো জানার চেষ্টা করে এই সংকেতগুলো দিয়ে কি বোঝানো হয়েছে, কিন্তু কেউই এর কুলকিনারা করে উঠতে পারছিল না। ঠিক তখনই সেখানে বাচ্চা ডেভিড বলে, আমার মনে হয় এই সংখ্যাগুলো কোনো ম্যাথ না, এগুলো আসলে কোনো মিউজিক্যাল সংকেত হতে পারে। তখন ডেভিড সেই সংখ্যাগুলো ম্যাজিক্যাল টার্মে বসিয়ে বাজাতে থাকলে তারা প্রাচীন সত্যম আশ্চর্যের ভিত্তিতে তৈরি একটি সুর আবিষ্কার করে। এটা দেখে তারা আশ্চর্য হয়ে যায় এবং সেই মিউজিকটা একটি প্রাচীন ম্যাথকে নির্দেশ করে, এবং তারা সেই 6টি পেন্টিং ম্যাপের উপর বসালে তারা অবাক হয়ে দেখে সেই ম্যাপটি পেন্টিং এর কোডের সাথে হুবহু মিলে যাচ্ছে, এবং সেখানে আরেকটি নতুন ম্যাপ তৈরি হয়েছে যা প্রাচীন মিশরে কিজার পিরামিডকে নির্দেশ করে, অর্থাৎ ফাউন্টেন টপ ইয়ো সেখানে অবস্থিত আছে। এটা দেখে তারা সবাই অনেক খুশি হয়ে যায়, কারণ তাদের এতদিনের পরিশ্রম সফল হতে চলেছে। অন্যদিকে অ্যাজমা ভ্যাকটিক্যাল সিটিতে তার বস মিস্টার অ্যান্ডারের সাথে দেখা করে। অ্যান্ডারকে পুরো ঘটনা খুলে বলে যে ম্যাক্স প্রায় সব সংকেত সমাধান করে ফেলেছে এবং এইবার সে ফাউন্টেন টপ ইয়ো খোঁজার জন্য মিশরের উদ্দেশ্যে যাচ্ছে। এটা শুনে এল্ডার কিছুক্ষণ ভেবে বলে, দেখো ভাগ্যের লেখন কখনোই পরিবর্তন হয় না, কারোর ভাগ্যে যদি ফাউন্টেন টপ ইয়ো লেখা থাকে তাহলে সেটা পাওয়াতে কেউ তাকে আটকাতে পারবে না, তবে আমাদের সতর্ক থাকতে হবে। এটা যদি একটা ভুল মানুষের হাতে পড়ে তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পুরো মানব সভ্যতার চোখের নিমিষে শেষ হয়ে যেতে পারে। এরপর সে অ্যাজমাকে একটি ত্রিশূলের মতো দেখতে চাবি দিয়ে বলে, এটা তোমার কাছে রাখো, এটা যে কোনো সময় তোমার কাজে লাগবে, এটা যেন ভুল করে অন্য কারোর হাতে না পড়ে। এরপর অ্যাজমা সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ম্যাক্সকে দেখি, সে তার পুরো টিম নিয়ে মিশরে এসেছে এবং সেখানে মার্কো নিরাপত্তার জন্য কিছু বডিগার্ড এনেছে। তারা সবাইকে বাইরে পাহারা রেখে তারা পিরামিডের ভিতরে ঢুকে। এখানে তাদের কাছে একটা পুরনো বিশেষ ম্যাপ ছিল যেখানে এই পিরামিডের মধ্যে একটা গোপন রাস্তার কথা বলা হয়েছে, তাই তারা ওই গোপন রাস্তাটি খোঁজার জন্য একটি জায়গায় ট্রি করা শুরু করে। ব্যাপারটি দেখে সাধারণভাবে গাইড পড়া লোকটি বেশ রেগে যায়, তবে তখন মার্কো তার বডিগার্ড দিয়ে সেই লোকটিকে কোথাও নিয়ে যায়। ব্যাপারটি দেখে লিসার কিছুটা ঘটকা লাগে। তখন ম্যাক্স বলে, নিশ্চয়ই এখানে কোনো গোপন সংকেত আছে যেটা ধরে আমরা আরো নিচে যেতে পারবো, এখন আমাদের সেটা খুঁজে বের করতে হবে। তবে এটা শুনে মার্কো বেশ রেগে যায় এবং বলতে থাকে, আমার হাতে এত সময় নেই, অনেক ধৈর্য ধরেছি। এরপর সে তার লোকেদেরকে ডাইনামাক দিয়ে সে রাস্তাটা ভেঙে ফেলতে বলে। এটা দেখে লিসা বেশ অবাক হয়, একটু আগেই সে যে মার্কোকে দেখেছিল সে যেন পুরোপুরি বদলে গেছে। তখন সে তাকে এমন কাজ করতে নিষেধ করে, কিন্তু মার্কো কারোর কথা না শুনে সে ডাইনামাক দিয়ে পিরামিডের রাস্তা বের করে। এরপর তারা সেই পথ দিয়ে ভেতরে গেলে একটা সিক্রেট রুম দেখতে পায় এবং সেখানে পাথরের একটা বড় গোল আকৃতির বস্তু ছিল। তারা সবাই মিলে অনেক চেষ্টা করেও সেটাকে সরাতে পারে না। তখন মার্কো আবারও সেটাকে ডাইনামাক দিয়ে ভাঙতে যায়। এবার লিসা তাকে বাধা দেয়, কারণ এই পিরামিডটি 1000 বছরের পুরনো ছিল, সুতরাং এখানে যদি কোনো ব্লাস্ট হয় তাহলে নিমিষে এটি গুড়িয়ে যেতে পারে। ব্যাপারটি নিয়ে তারা দুজনে অনেক জোরে সোরে তর্ক করতে শুরু করে। ঠিক সেই সময় তাদের তর্কের প্রতিধ্বনিতে অদ্ভুত একটা মিউজিক সৃষ্টি হয়। তাদের এই কথোপকথনের মাঝে হঠাৎ ছোট্ট ডেভিড খেয়াল করে এই রুমে কিছুটা ড্রামের মতো একটি বাদ্যযন্ত্র আছে। সে তখন সেটিকে আবিষ্কৃত টোনে ধীরে ধীরে বাজাতে শুরু করে, আর সাথে সাথে সেখানে এমন এক শতত তরঙ্গের সৃষ্টি হয় যার ফলে চারিদিকে সবকিছু কাঁপতে শুরু করে এবং এই কম্পনে সেই পাথরটি আস্তে আস্তে নিজে নিজে উপরে ভেসে উঠতে শুরু করে। তখন লিসা সেটিকে ধীরে ধীরে ধাক্কা দিতে শুরু করলে পাথরের নিচে একটি বড় পিতলের মুখ দেখতে পায় এবং তার ভেতরে ছিল একটা পোকার মূর্তি। ম্যাক্স পোকার মূর্তিটাকে নিচে চাপ দিলে সেটা লিফটের মতো নিচের দিকে লাফতে শুরু করে। এদিকে পুলিশ অফিসার জামাল তার পুরো টিম নিয়ে সেখানে চলে আসে এবং দেখতে দেখতে তার বাহিনী এবং মার্কোর লোকেদের সঙ্গে মারামারি বেঁধে যায়। এই ফাইটের এক পর্যায়ে অ্যাজমা ও তার টিম সেখানে চলে আসে এবং অ্যাজমা ও জামাল মিলে মার্কোর সব লোকেদেরকে ধরাশয় করতে থাকে এবং তারা দুজনে এক হয়ে ম্যাক্সকে ধরার জন্য পিরামিডের ভিতরে যায়। অন্যদিকে ম্যাক্সরা আরেকটি গোপন কক্ষে গিয়ে পৌঁছায় এবং সেখানেও আর সামনে যাওয়ার কোনো পথ ছিল না। এদিকে এত সময় লাগছে দেখে মার্কো অনেক বেশি রেগে যায়। সে ম্যাক্সকে তাড়াতাড়ি ফাউন্টেন
ফাউন্টেন অফ ইয়ুথ খুঁজে বের করতে বলে। তখন তারা সেখানে একটা সোনার পাত্রের উপর আঁকা ট্রি অফ লাইট দেখতে পায় এবং তারই পাশে মিশরীয় দেবী মন্টের মূর্তি ছিল। সে মূর্তির হাতে লাল রঙের একটা অ্যাম্বার স্টোন ছিল। লিসা তখন সেই স্টোনটি নিয়ে ট্রি অফ লাইটের মাঝখানে থাকা একটি গর্তের মধ্যে উপস্থাপন করলে সেখানে আরেকটি গোপন দরজা খুলে যায়। তবে বিপদটি বাদে তখন যখন তারা এই গোপন দরজা দিয়ে এগিয়ে যায়, তবে কিছু দূর যাওয়ার পর তাদের সামনে আর কোনো রাস্তা ছিল না, সামনে শুধু বিশাল এক গর্ত। এমন অবস্থায় ম্যাক্স কি করবে কিছুই ভাবতে পারে না। তবে তখনই সে পাশে আবারও সে পোকার মতো দেখতে একটি বাটন খুঁজে পায়। সে আবারও যখন সেই বাটনটিতে চাপ দেয় তখনই আচমকাই দেওয়ালের ভেতর থেকে অনেকগুলো সিঁড়ি বেরিয়ে আসে এবং তারা সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে মানুষের চোখের মতো দেখতে একটি রাস্তা দেখতে পায়। সবাই মিলে সেই রাস্তা দিয়ে নিচে নামলে অবশেষে তারা ছোট্ট একটি গর্তে কিছু পানি দেখতে পায়। আসলে সেটাই ছিল সেই কাঙ্ক্ষিত ফাউন্টেন অফ ইয়ুথ, যার জন্য তারা এতদিন ধরে অপেক্ষা করছিল। কিন্তু কেউ শিওর ছিল না যে এটাই কি ফাউন্টেন অফ ইয়ুথ নাকি অন্য কিছু। তখন মার্কো ম্যাক্সকে সে পানি পান করে পরীক্ষা করে দেখতে বলে। এখন এখানে ম্যাক্স নিজেও শিওর ছিল না যে এটাই কি ফাউন্টেন অফ ইয়ুথ নাকি অন্য কিছু, তাই সে পানি খেতে অস্বীকৃতি জানায়। সে বলে আমার কাজ ছিল শুধু ফাউন্টেন অফ ইয়ুথ খুঁজে দেওয়া, এখন বাকিটা তোমার উপর। আমি এই পানি কিছুতেই পান করতে পারবো না, এমনিতেও তো তুমি অসুস্থ, সুতরাং কয়েকদিনের মধ্যে হয়তো তুমি মারা যাবে, তাই তুমি নিজে পানি খেয়ে পরীক্ষা করে দেখো। তবে মার্কোর এখানে আসল রূপ ভেসে ওঠে। সে তখন হাসতে হাসতে বলে আমার কোনো ক্যান্সার হয়নি, আমি আসলে তোমার থেকে ফাউন্টেন অফ ইয়ুথের সন্ধান পেতে চেয়েছিলাম। আমি আসলে এখন এই পানি ব্যবহার করে পুরো পৃথিবী রাজত্ব করব। আমি যা এবং যত চাইবো তত টাকা উপার্জন করতে পারবো এর দ্বারা। তখন আবারও সে ম্যাক্সকে পানি খেয়ে পরীক্ষা করে দেখতে বলে। ম্যাক্স খেতে না চাইলে তখন সে তার হাতে গুলি করে দেয়। তীব্র যন্ত্রণায় ম্যাক্স সেখানে লুটিয়ে পড়ে। অন্যদিকে এজমা জামাল তাদেরকে ফলো করতে করতে এখানে চলে আসে। এদিকে ম্যাক্স বাধ্য হয়ে শেষমেশ যখন পানি খেতে যাবে তখন পানিতে তার হাতের স্পর্শ লাগার সাথে সাথে সে পানি কেমন যেন আলোকিত হয়ে যায় এবং যখন তার হাত থেকে ঝরে পড়া রক্ত পানিতে পড়ে তখন আশ্চর্যজনক ভাবে পানিগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করে ম্যাক্সকে চারিদিকে ঘিরে ধরে এবং তাকে উপরের দিকে তুলতে থাকে। এভাবে ম্যাক্স যখন সে পানি পান করতে যাবে তখন সে তার হাতে ভবিষ্যতের প্রতিচ্ছবি দেখতে পায়। সে সেখানে তার ইয়াং ভার্সনকে দেখতে পায়, অর্থাৎ সে যখন পুরোপুরি যুবক ছিল সে তার প্রতিচ্ছবি ঠিক সেরকমই দেখতে পায়। আর এরপর সে সেখানে দেখতে পায় ডেভিড আর রিসার শরীর থেকে শক্তি বের হয়ে তার শরীরে চলে যাচ্ছে, ফলে তাদের দুজনের বয়স ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এইটা দেখে ম্যাক্স ফাউন্টেন অফ ইয়ুথের আসল রহস্য বের করে। আসলে এই পানি ব্যবহার করে অমর হতে চাইলে তাকে অবশ্যই কিছু স্যাক্রিফাইস করতে হবে, অর্থাৎ তার সবচেয়ে আপনজনকে উৎসর্গ করে দিতে হবে। এটা দেখে ম্যাক্স তার বোন আর ভাগ্নের কথা মনে পড়ে। যদি সে পানি পান করে তাহলে তার বোন আর ভাগ্নেকে উৎসর্গ করতে হবে আর তাদের জীবনের বিনিময়ে সে অমরত্ব লাভ করবে। সাথে সাথে ম্যাক্স তাদের কথা ভেবে সে পানি আর পান করে না। তবে তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। আস্তে আস্তে তার শরীরের বুলেটের দাগ হিল হয়ে যায়, যেন তার কিছুই হয়নি। ম্যাক্সকে পানি খেতে না দেখে মার্কো অনেক রেগে যায়। সে রেগে গিয়ে ম্যাক্সকে গুলি করতে শুরু করে, কিন্তু ওই পানির প্রভাবে ম্যাক্সের গায়ে কোনো গুলি লাগে না। এবার মার্কো নিজেই তার শরীর কেটে সেই পানিতে রক্ত দিলে আবারও আগের মতো পানিগুলো মার্কোকে চারিদিকে ঘিরে ধরে এবং তাকে উপরে তুলতে লাগে। তখন সেও ম্যাক্সের মতো যখন পানি পান করতে যাবে তখন সে ভবিষ্যতের ভীষণ দেখতে পায়। তবে সে তার কোনো তোয়াক্কা না করে পানি পান করে ফেলে। সঙ্গে সঙ্গে মার্কো যেন এক টকবকে যুবকে পরিণত হয়। এভাবেই সব ঠিকঠাকই চলছিল। তবে তখনই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। মার্কোর শরীর ধীরে ধীরে বৃদ্ধ হতে থাকে এবং তার শরীর থেকে সকল শক্তি যেন পানি নিজের মধ্যে নিয়ে নিচ্ছে। আসলে এখানে ব্যাপারটি হয়েছিল, আমরা দেখেছিলাম অমরত্ব পেতে হলে তাদের সব থেকে প্রিয় জিনিসকে বলি অথবা স্যাক্রিফাইস করতে হবে। তবে মার্কো ছিল একজন স্বার্থপর মানুষ, যার কাছে পৃথিবীর সব থেকে প্রিয় জিনিস ছিল সে নিজেই। আর এই জন্য তার এই হাল। সে না বুঝে সে নিজেকে এখানে স্যাক্রিফাইস করে দেয়। ঠিক সেই সময় সেখানে এজমা জামাল এসে হাজির হয়। এজমা তখন বুঝে যায় এই মুহূর্তে মার্ককে যদি না থামানো যায় তাহলে সে হয়ে উঠবে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর কোনো কিছু। তাই সে অ্যাল্টারের দেওয়া টিস্যুটি দিয়ে সেখানকার একটা সিক্রেট রুম খোলে। সেই রুমে থাকা একটা ঘন্টি বাজায় আর সেই মুহূর্তে চেম্বারটি পুরোপুরি বন্ধ হয়ে যেতে থাকে। আসলে এই টিস্যুটি ছিল একটি সিক্রেট চাবি, যেটা দিয়ে ফাউন্টেন অফ ইয়ুথ চিরতরে বন্ধ করে দেওয়া হয়। এদিকে চেম্বারটি পুরোপুরি বন্ধ হতে থাকে আর অন্যদিকে মার্কো আরো বেশি বিদ্ধ হতে থাকে। ঠিক সেই মুহূর্তে ম্যাক্স, লিসা, জামাল এবং এজমা সেখান থেকে বাইরে চলে আসে। তারা অল্পের জন্য সেখানে আটকা পড়েনি। যখন তারা বের হচ্ছিল সেখানে থাকা ফাঁদগুলো একের পর এক অ্যাক্টিভ হয়ে যাচ্ছিল। চারিদিকে প্রচন্ড ভূমিকম্প শুরু হয়। পুরো পিরামিড থরথর করে কাঁপতে শুরু করে। পিরামিডের সেই চেম্বারটি যেন লিটেলি তাসের ঘরের মতো চুরমার হয়ে যেতে লাগে। এভাবে অনেক চোরাই ওটাই পেরিয়ে তারা অল্পের জন্য সেখান থেকে প্রাণে বেঁচে আসে। এইভাবেই পৃথিবী ভয়ঙ্কর এক ধ্বংসযজ্ঞের হাত থেকে রক্ষা পায়। পিরামিড থেকে বের হয়ে ম্যাক্স পুলিশ অফিসার জামালকে চুরি করা সমস্ত পেন্টিং ফিরিয়ে দিয়ে আত্মসমর্পণ করে। তবে এখানে ঘটে সিনেমার একটা ভালো টুইস্ট। জামাল পিরামিডের ভিতরে গিয়ে এই সকল ব্যাপার দেখে বুঝতে পারে, তাই সে ম্যাক্সকে ভিক্টিম বানিয়ে মার্কোর উপর সব দোষ চাপিয়ে দেয় এবং কেস ফাইলে মার্কোকে মিসিং দেখানো হয়। আর সে ম্যাক্সকে ভবিষ্যতে এ সকল কাজ না করার নির্দেশ দিয়ে তাকে ছেড়ে দেয়। অন্যদিকে এজমারও ম্যাক্সকে এতদিনে ভালো লেগে গিয়েছিল। এভাবে হয়তো তারা নতুন কোনো সম্পর্কে যাবে। অন্যদিকে এই সবকিছুর জন্য ম্যাক্স তার বোন লিসার কাছে ক্ষমা চায়, কারণ তার কারণে সে চাকরি হারিয়েছে এবং এখন পর্যন্ত অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। লিসা
লিসাও তখন তাকে ক্ষমা করে দেয়, কারণ তার ভাই একজন সৎ মানুষ। সে শুধু তার আবিষ্কারের নেশায় এত কিছু করেছে, সে লোভে পড়ে অথবা অমরত্ব লাভের আশায় কিচ্ছু করেনি। এখন থেকে লিসা সিদ্ধান্ত নেয় যে সে তার ভাইয়ের সঙ্গে বাকি জীবনটা কাটাবে। আর এই সিনের মধ্যে দিয়ে আজকের এই ফ্যান্টাস্টিক সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবেন না। আর বরাবরই আপনাদের কাছে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর দ্য সিনেমেটিক বাংলার সাথে থাকবেন।